একটা গ্রামে সুখদেব নামের একজন ব্যক্তি থাকত। সুখদেব একজন গরিব কৃষক ছিল। তার পরিবারে তার 10 বছরের মেয়ে কোমল আর তার স্ত্রী আরতি থাকত। একদিনের কথা, সুখদেব ক্লান্ত হয়ে নিজের বাড়িতে আসে। এই যে আরতি, কোথায় গো তুমি? খুব জোরে খিদে পেয়েছে গো আমার। আরতি হাসতে হাসতে ওখানে আসে। আমি জানি গো, তুমি সারাদিন খেতে কত পরিশ্রম করো, আর আজ তো তুমি দুপুরবেলা খাবারও খাওনি। আরে তুমি তো জানোই গো আরতি, যতদিন যাচ্ছে দাম জিনিসের বেড়েই চলেছে। আমাদের মেয়ে কোমলের জন্য এখন থেকেই ওর বিবাহের জিনিসপত্র কিনে ফেলতে হবে গো। আমি জানি, আর এই ব্যাপারের চিন্তাই তো আমি সারা দিন করি গো। আরে তুমি চিন্তা করো না আরতি, আমি সারা দিন রাত পরিশ্রম করে শুধু নিজের মেয়ের জন্যই তো কাজ করি, তাই না? তুমি দেখো, যখন আমার মেয়ে বড় হবে না গো, তখন ওর বিয়ে আমরা খুব ধুমধাম করে দেব। ভগবান করুক আপনার মুখে ঘি আর চিনি হোক, আর আপনার কথা একদম ঠিক হয়ে যায়। আরে তুমি চিন্তা করো না আরতি, ঈশ্বরের উপর আমার পুরো আস্থা আছে। আমি তোমার কাছে আরো একটা কথা বলতে চাই। আমাদের কোমল সোনা 5th ক্লাসে চলে এসেছে। এরপরে তাকে পড়াশোনা করার প্ল্যানিং আছে কিনা? আরে থাকবে না কেন আরতি? আবার তুমি কি কথা বলো? হ্যাঁ, আমাদের মেয়ের পড়াশোনা এইভাবে মাঝপথে থামানো উচিত হবে না গো। প্রতিবেশীর মাসিমা বলছিলেন যে আজকালকার মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে কি লাভ হবে, অবশেষে তো ওদেরকে রান্না বান্নাই করতে হবে না? আরে এসব আজে বাজে পুরনো দিনের কথা, বুঝলে আরতি? যখন কোনো বাড়ির মেয়ে শিক্ষিত হয়ে যায় না, তখন তার আগামী দিনের প্রজন্ম শিক্ষিত হয়ে যায়, আর শিক্ষাই তো আমাদের আগামী দিনকে ভালো করে দেবে গো। আমি তোমার চিন্তায় খুব গর্ব করি। আমি তোমার কাছে এটাই আশা করছিলাম। আরতির কথা শুনে সুখদেব হাসতে শুরু করে। পরের দিন সুখদেব আবার নিজের কাজে চলে যায় আর পরিশ্রম করে হাল চালাতে শুরু করে। বিকেলবেলা সুখদেব নিজের বাড়ির জন্য রওনাই দিয়েছিল। তক্ষুনি গ্রামের প্রধান তার কাছে এসে বলেন, কি খবর ভাই? এই ঈশ্বরের দয়ায় সব ভালোই চলছে। আরে আমি এটাই বুঝতে পারি না সুখদেব, যে তোমার পরিবারে তোমার স্ত্রী আর মেয়ে ছাড়া আর তো কেউ নেই, তাও তুমি সারা দিন জমিতে এত পরিশ্রম করো ভাই। এমন কেন বলো তো? এত পয়সা নিয়ে তুমি কি করবে বলো তো? প্রধান মশাই, আমি এই সব কিছু তো আমার জন্য করি না, আমার মেয়ে সব কোমলের জন্যই তো করি। কুমলের জন্য? আরে তুমি কি আজে বাজে কথা বলো? যতদূর আমি জানি তোমার মেয়ে গ্রামের খুব ভালো স্কুলে পড়াশোনা করে, খুব ভালো খাবার খায়, তোমার আর কি চায়? এই প্রধান মশাই, কালকে আমার মেয়ে বড় হবে, ওকে বিয়েও তো দিতে হবে, তাই না? সেই জন্য আমি এখন থেকে বেশি পরিশ্রম করছি, যাতে ওর বিবাহর ব্যবস্থাটা আমি খুব ভালো করে করতে পারি। আপনি তো জানেনই প্রধান মশাই, আমাদের সংসারে বাবার সব থেকে বড় মান সম্মান এটাই হলো যে তার মেয়ে একজন ভালো পরিবারে বিবাহটা হোক। তুমি যাই বলো না কেন সুখদেব, কথাগুলো খুব ভালো বলো। আজকালকার দিনে খুব কম লোকেরই ভাবনা চিন্তা তোমার মতন। তোমার ভাবনা চিন্তার ওপর নিয়ে আমার গর্ব হয়। আর কথা শুনে রাখো, যদি তোমার কখনো কোনো দরকার হয় তাহলে আমাকে বলতে লজ্জা পেও না, ঠিক আছে? আমি হলাম এই গ্রামের প্রধান, আর আমি তোমার মতন পরিশ্রমী মানুষকে সব সময় সম্মান করি। এ তো আপনার খুবই ভালো মানুষ বলেই করেন। আপনি এতটা বললেন, এর জন্যই আমার কাছে যথেষ্ট। এমনিতে আমি আমার পরিশ্রমে বিশ্বাস রাখি। হ্যাঁ। সুখদেবের কথা শুনে প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। আসলে প্রধান ভেতর থেকে একটা ভালো প্রবৃত্তির লোক ছিল, আর গ্রামের লোকেদের ব্যাপারে অনেক চিন্তা করত। এইভাবেই 5 বছর কেটে যায়। সুখদেবের মেয়ে কোমল এখন 15 বছরের হয়ে গেছে। এই যে আরতি মা, 15 বছরের বয়স হয়ে গেল যে। তুমি একদম ঠিক বলেছো। আমার মনেও কাল থেকে এই কথাটাই আসছিল যে মেয়ে 15 বছরের হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে আমি আজ অব্দি যা পয়সা রোজগার করেছি, এখন থেকেই বিবাহের জিনিসপত্র শহর থেকে নিয়ে এসে বাড়িতে জড়ো করে রাখা উচিত গো। তুমি একদম ঠিক বলছো গো। ঠিক আছে আরতি, আমি কালকে শহরে যাব। পরের দিন সুখদেব শহরে চলে যায়। সুখদেব শহর থেকে অনেক রকমের দামি দামি বাসন নিজের গ্রাম আর নিজের বাড়িতে নিয়ে আসে। এত দামি বাসনপত্র দেখে আরতি বলে, ওগো, এগুলো তো খুব দামি বাসন। তা তুমি কি মনে করো আরতি, আমি আমার মেয়ের জন্য সস্তার বাসন নিয়ে আসবো নাকি? আরে আমার মেয়ে এই বাসনে নিজের শ্বশুর মশাইদের জন্য খাবার বানাবে, শ্বশুর বাড়িতে ওর কত মান সম্মান হবে, তাই না? তোমার কথা একদম ঠিক গো। সোনার শ্বশুর বাড়িতে মান সম্মান হোক, লোকেরা তাকে ভালোবাসুক, আমাদের জন্য এর থেকে বেশি আর কি হবে? আরে চিন্তা করো না আরতি, আমি আজ থেকেই আরো বেশি করে পরিশ্রম করব। আমি আমার মেয়ের বিবাহতে কোনো রকম খামতি থাকতে দেব না গো। তুমি লক্ষ্য রেখো, আমার মেয়ের বিবাহ অনেক দিন মনে রাখবে গো।
পরের দিন থেকে সুখদেব আরো বেশি পরিশ্রম করতে শুরু করে দেয়। সময়ের চাকা এইভাবেই চলতে থাকে আর এইভাবেই 10 বছর কেটে যায়। কোমল এখন 25 বছরের হয়ে গেছে। একদিন সুখদেব ক্লান্ত হয়ে নিজের বাড়িতে আসে। তার মেয়ে কোমল সঙ্গে সঙ্গে বাবার জন্য জল নিয়ে আসে। বাবা, এইসব অনেক হয়েছে। আমি ছোট্টবেলা থেকে দেখছি যে তুমি এত পরিশ্রম করো। এই সব আমি তো তোমার জন্যই করছি মা। যাই হোক না কেন বাবা, আমি তোমাকে আর পরিশ্রম করতে দেখতে পারবো না। আমি এখন বড় হয়ে গেছি আর আমার পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা ভালো চাকরি করতে পারি। কোমলের কথা শুনে ওর মা হাসতে হাসতে বলে, বাবু, আমরা সবাই পরিশ্রম এই জন্যে করিনি যাতে তোমাকে দিয়ে আমরা চাকরি করাতে পারি। আমাদের তো শুরু থেকে এটাই স্বপ্ন ছিল যে আমরা তোমার বিয়ে করাতে পারি। তোমার মা একদম ঠিক কথা বলছে কোমল। কালকে আমরা শহরে গিয়ে তোমার বিবাহের জন্য আরো কিছু জিনিসপত্র নিয়ে এসে বাড়িতে রেখে দেবো গো। আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই গো। বলো না, কি হয়েছে বলো গো। কিছু মাস আগে আমাদের কোমলের জন্য প্রতিবেশী গ্রাম থেকে যে সম্পর্ক এসেছিল, ওরা এখন পর্যন্ত উত্তর দেয়নি। আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম আরতি, আমাদের কোমলকে ওনাদের খুব পছন্দ হয়েছে গো। আর ওনারা বিয়ের জন্য হ্যাঁও বলে দিয়েছেন। ওরা তো পরের মাসে বিয়ের জন্য বলছিল। আমাদের দুজনকে এখন আমাদের অনেক কাজ করতে হবে গো। আমি কালকে শহরে গিয়ে সব জিনিসপত্র কিনে নিয়ে আসি গো। পরের দিন সুখদেব নিজের বউ আরতির সাথে শহরে চলে যায় আর অনেক দামি দামি আধুনিক জিনিস কিনে নিয়ে আসে। পুরো পরিবার খুশি ছিল। সুখদেব আর আরতি খুব ক্লান্ত হয়ে গেছিল। ওরা গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, তখন নিজের বাড়ির দৃশ্য দেখে আরতি খুব ভয় পায় আর নিজের বরকে বলে, ওগো শুনছো, সমস্ত জিনিস কোথায় গেল? আরে সেটাই তো আমি ভাবছি আরতি, সমস্ত জিনিসপত্র কোথায় গেল গো? কালকে রাতে তো সবকিছু এখানেই ছিল গো। কে বলো তো আমাদের জিনিসপত্র চুরি করে পালালো গো? আমাদের চোখ কেন খুললো না? আরতি জোরে জোরে কাঁদতে শুরু করে। আরতির কান্না শুনে সুখদেবের প্রতিবেশীরা একত্রিত হয়। গ্রামের একজন ব্যক্তি সুখদেবকে একা নিয়ে গিয়ে বলে, সুখদেব, তুমি কি জানো না নাকি যে আজকাল এখানে চোর বাজারের গ্যাং খুব বেশি রয়েছে? এই তুমি কি বলতে চাও বলো তো? এখান থেকে কিছুটা দূরে একটা বড় চোর বাজার আছে, বুঝলে? বলা হয় যে ওই চোর বাজারের মালিক নিজের একটা গ্যাং তৈরি করেছে, যারা রাত্রে বেলা গ্রামের বাড়িতে ঢুকে পড়ে আর যখন সবাই ঘুমিয়ে থাকে তাদেরকে অজ্ঞান করে দেয় আর সমস্ত জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। এখন আমি কি করবো গো? সবার প্রথমে তুমি ওই চোর বাজারে একবার গিয়ে ভালো করে দেখে এসো যে তোমার জিনিসপত্র যেগুলো উধাও হয়েছে ওখানে আছে কি নেই। সেই ব্যক্তির কথা অনুযায়ী সুখদেব সঙ্গে সঙ্গে চোর বাজারে চলে যায় আর পুরো চোর বাজারে নিজের জিনিসগুলো খুঁজতে শুরু করে। তক্ষুনি তার চোখ পড়ে চোর বাজারের একটা দোকানের ওপর, যেখানে তার আনা টিভি আর ফ্রিজ রাখা ছিল। সুখদেব ওখানে পৌঁছে যায় আর দোকানদারকে বলে, এটা তো আমার নিয়ে আসা ফ্রিজ আর টিভি দেখছি। এটা আমি অনেক বাজার থেকে নিয়ে এসেছিলাম কালকে। তোমার কথা তুমি একদম ঠিকই, কিন্তু কি প্রমাণ আছে যে শহর থেকে তুমি এটা নিয়ে এসছো? আমার কথায় বিশ্বাস করুন গো, এই জিনিসপত্রগুলো আমার। এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও বলছি, নাহলে তোমার মতন লোকজনের সাথে কথা বলতে আমি জানি। নিজের রাস্তা দেখো আর এখান থেকে বেরিয়ে যাও তো। তক্ষুনি ওখানে একজন ব্যক্তি চলে আসেন আর ওই দোকানদারকে বলেন, কিছু গন্ডগোল হয়েছে নাকি? মোহনলাল বাবু এ বলছে যে এই সমস্ত জিনিসপত্রগুলো এর। দোকানদারের কথা শুনে মোহনলাল হাসতে হাসতে সুখদেবের দিকে তাকিয়ে বলেন, আরে এই চোর বাজারের মালিক তো আমি। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে এই জিনিসগুলো তোমার? আমার চোখের জলকে আপনি দেখতে পাচ্ছেন না? আরে এই চোখের জলের কোনো দাম নেই আজকালকার যুগে। এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। বেরো। সুখদেব কাঁদতে কাঁদতে ওখান থেকে যেতেই শুরু করলো। তক্ষুনি একজন বয়স্ক লোক সুখদেবের কাছে এসে বলেন, আমি তোমাকে চিনি ভাই, তুমি আবার ওই সুখদেব নও তো? সুখদেব ওই ব্যক্তিকে মন দিয়ে দেখতে শুরু করেন। আরে লালাই বাবু, আপনি তো আমাদের এই গ্রামে থাকেন তাই না? ঠিকই বলেছো, কিন্তু তুমি এখানে কি করছো? সুখদেব কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা লালাজিকে বলতে শুরু করে। আমি সবকিছু বুঝে গেছি সুখদেব, তোমার সাথে সত্যিই খুবই অন্যায় হয়েছে গো। তুমি একটা কাজ করো, তুমি এখানে কালকে এসো, আমি তোমাকে কালকে ঠিক সাহায্য করব।
সুখদেব কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। লালাজি সোজা সেই চোর বাজারের মালিকের সাথে দেখা করেন। মোহনলাল বাবু, আমি আপনার এই চোর বাজারে অনেক বছর হয়ে গেল মুনিবগিরি করছি। আপনার করা অনেক অপরাধ আমি ঠিক সামলে নিয়েছি, তাই না? আর তার জন্য আমি আজ পর্যন্ত কখনো কিছু বলিনি। তুমি কি বলতে চাও? আমি চাই যে তুমি সুখদেবের জিনিসপত্র ওকে ফেরত দিয়ে দাও। কে সুখদেব? কিসের সুখদেব? আর কি জিনিসপত্র? তুমি জানো তো লালাজি আমার কি ব্যবসা? আমাদের গ্যাং এত বাড়িতে চুরি করে যে কি করে বলবো আমি? একটু আগে যে তোমার সামনে দাঁড়িয়ে একটা লোক কান্নাকাটি করছিল, ওর নাম সুখদেব। কালকে রাত্রে ওর বাড়িতে আপনার গ্যাং চুরি করেছে। ওই লোকটা খুবই ভালো ভাই, আর আমি ওকে 20 বছর ধরে দেখছি অনেক পরিশ্রম করছে ও। আমি ওকে এক এক পয়সা জড়ো করতে দেখেছি নিজের মেয়ের বিয়ের জন্য। তুমি কথাটা মনে রেখো। আপনার গুন্ডারা ওর বাড়িতে গিয়ে চুরি করে জিনিসপত্র নিয়ে এসছে। ভেবে দেখুন তো ওর মনের অবস্থা এখন কিরকম হবে। যদি আমি এইসব দেখতে থাকি না, তাহলে আমার ব্যবসা জাটে উঠবে। লালা বাবু, আপনি আপনার কাজে মন দিন, বুঝেছেন? আর এখান থেকে বেরিয়ে যান। আর হ্যাঁ, এটা ভুলে যাবেন না যে আপনি এখানে কাজ করেন, মালিক নও। মালিক হলাম আমি, আর মালিক যা বলবে তাই হবে এখানে। চোর বাজারের মালিকের কথা শুনে বয়স্ক ব্যক্তি মুখ উদাস করে ওখান থেকে চলে যান। উনি সারা রাত নিজের বাড়িতে শুধুমাত্র সুখদেবের ব্যাপারেই ভাবছিলেন। পরের দিন উনি আবার চোর বাজারে নিজের কাজে বেরিয়ে পড়েন। সুখদেব তার আগের থেকেই অপেক্ষা করছিল। আমি এসে গেছি মালিক। আপনি তো বলেছিলেন না যে আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ সুখদেব, আমি বলেছিলাম। খুব ভালো। আচ্ছা, এটা বলো তো যে তোমার কাছে কি কিছু পয়সা আছে নাকি নেই? আমি একটা পয়সার জিনিস কিনে কালকে নিয়ে এসেছিলাম গো, কিন্তু সত্যি বলছি আমার কাছে এখন খাবার পয়সাও নেই গো। আর আমাকে এখন নিজের জিনিসপত্র দ্বিগুণ দামে কিনতে হচ্ছে যে। আমি এত পয়সা এত তাড়াতাড়ি কোত্থেকে নিয়ে আসবো? আপনি তো জানেনই যে আমার আত্মসম্মান কিরকম বেশি। আমি কারোর সামনে হাত জড়ো করতে পছন্দ করি না। লালাজি সুখদেবের ওপরে খুব দয়া দেখাচ্ছিলেন। উনি কিছু টাকা সুখদেবের হাতে দিয়ে দেন আর বলেন, যাও, এই চোর বাজারে গিয়ে তোমার যেখানে জিনিস তুমি দেখতে পাবে ওই জিনিসগুলো কিনে নাও, যাও। আমি তোমাকে চোর বাজারে কেনাকাটা করার জন্য নিয়ম কানুন বলে দিচ্ছি। তুমি তোমার জিনিস যখন ওখান থেকে কিনে নেবে, তখন অন্তত পক্ষে মাত্র একটাই রেট তুমি বলবে। ওই দোকানদার তোমাকে চারিদিক থেকে বলবে যে এত দামে তোমাকে দিতে পারবো না, কিন্তু তুমি তোমার কথায় একেবারে ঠিক থাকবে। শেষমেশ তোমার রেটেই তোমাকে জিনিস বিক্রি করার জন্য রাজি হয়ে যাবে। এই কথাটা একদম ঠিক বলেছেন লালা বাবু, কিন্তু এই পয়সা আপনি আমাকে কেন দিচ্ছেন বলুন তো? তুমি চিন্তা করো না, আমি চোর বাজার থেকে অনেক কিছু রোজগার করেছি। তুমি আমার গ্রামে, আর আমি তোমাকে অনেক বছর ধরে দেখছি পরিশ্রম করছো। তোমাকে সাহায্য করে কোনো উপকার করছি না, বরং নিজের ওপরে উপকার করছি। বরং আমার পাপের এটাই প্রায়শ্চিত্ত হবে। এবার আর দেরি করো না, তার আগে তোমার জিনিসপত্র আবার অন্য কেউ না কিনে নেয়। লালাজির কথা শুনে সুখদেব লালাজির কথা অনুযায়ী নিজের সমস্ত জিনিস কিনতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সুখদেব নিজের সমস্ত জিনিস কিনে নিয়ে আসে। আর কিছুদিন পর সুখদেব আর তার স্ত্রী লালাজির বাড়িতে যায়, কিন্তু ওরা ওখানে লালাজিকে পান না, বরং ওনার স্ত্রীকে পান। আরে, আপনি তো সুখদেব আর ওনার স্ত্রী আরতি না? আগে হ্যাঁ, আমরা লালাবাবুর সাথে দেখা করতে চাই। লালাবাবু যা উপকার করেছেন আমাদের ওপর, তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আসলে কাল রাত লালাজি চোর বাজারের মালিককে গ্রেফতার করিয়ে দিলেন, কারণ লালাজি নিজেই অপরাধে জড়িত ছিলেন। সেই জন্য পুলিশ ওনাকেও অ্যারেস্ট করে ফেলেছে। উনি বলেছিলেন যে আপনারা এখানে নিশ্চয়ই আসবেন। আসলে সুখদেবের চোখের জল লালাজির মতো ব্যক্তির ভেতরের মানসিকতাকেও জাগিয়ে তুলেছিল, আর উনি চোর বাজারে চাকরি করা সত্ত্বেও সৎ পুরুষ হয়ে গেছিলেন। তারপর সুখদেব নিজের মেয়ে কোমলের বিয়ে খুব বড়সড় করে দেন আর কন্যা দান করে কোমলকে বাড়ি থেকে বিদায় করে দেন।